তুহিন খান, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি জানেন যে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র যে 2024-এর যে ঘটনা বলে জানিয়েছে মানবাধিকার সম্পর্কিত, সেখানে তারা উল্লেখ করছে নিরাপত্তা বাহিনীর হেফাজতে 21টি মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে 12টিই ঘটেছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে 4 মাসে। এর মধ্যে 60টি ঘটনা ঘটেছে যৌথ বাহিনীর অধীনে। পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মারা গেছেন 3 জন, এবং তারা আরও বলছে 2024-এ গণপিটুনিতে মোট মৃত্যু 128 জন, এবং তার মধ্যে গত আগস্ট থেকে ডিসেম্বর 4 মাসে 96টি গণপিটুনি বিষয়টা বাদ দিলাম, কিন্তু ধরেন আপনার এই যে পুলিশ কাস্টডিতে বা যৌথ বাহিনীর অধীনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা তো এক্সপেক্টেড না, এজন্য তো আর মানুষ গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ে নেই। এখন আমার প্রশ্ন, ইতিমধ্যে সাইয়েদ আবদুল্লাহ যে কথাটা বলল যে প্রশাসনকে নিয়ে, এবং নিতাই রায় চৌধুরীও যেটা বলল যে প্রশাসনকে নিয়েই প্রশ্ন রয়ে গেছে, তাহলে ডেভিল হান্ট যারা করছে তাদের নিয়ে যদি প্রশ্ন থেকে যায়, তাহলে এই হান্টিংটাও ইটসেলফ কোয়েশ্চেন হবে কিনা? আসলে এই যে প্রশাসনের কথাটা বারবার আসছে, আমরাও বারবার বলতেছি, আমরা 5 আগস্টের পর থেকে বারবার বলছি। ধরেন এই যে মবের ঘটনাগুলি ঘটছে, আইন শৃঙ্খলার ডেট্রয়েট করছে, সেটার ঘটনাগুলি ঘটছে, আমরা সরকারকে বলতেছি, বা ধরেন এটার সুযোগে অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও দু কথা শুনিয়ে দিতে চাচ্ছে না। কিন্তু এই যে প্রশাসনের কথাটা কিন্তু অনেকে বলছেন, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কেউ অ্যাকশনে যাচ্ছেন না। ধরা যাক আপনার মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি যদি আমি বলি সংক্ষেপে, এটাই বেসিক্যালি এখন বাংলাদেশে এই যে অস্থিরতার যে অনেক চরম একটা মাত্রা, সেটার পিছনে অনেক ক্ষেত্রে এদের ভূমিকা আছে। আমরা দেখেছি 626 জন যে পালিয়ে গেল, আমরা পরে শুনেছি কোনো কোনো জায়গায় যে এটার সংখ্যা আরও বেশি। এরা তো পালিয়ে গেছে। বাংলাদেশে এখন যেই ঘটনাগুলি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে অ্যাপারেন্টলি, সেই ঘটনাগুলি তো আসলে আওয়ামী লীগের খুব ছোটোখাটো নেতারা আমার ধারণা টাকা পয়সার জোরে ঘটাচ্ছে। হয়তো টাকা পয়সা বিলি বন্টন হচ্ছে, সেগুলোর ভিত্তিতে এই ঘটনাগুলি ঘটতেছে। তো এই যে যারা টাকা পয়সার কুমির, তাদেরকে তো চলে যেতে দেওয়া হলো, কিন্তু এই সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। আবার দেখেন, একই সাথে এটাও সত্য, যখনই ব্যবস্থা নেওয়ার কোশ্চেন আসছে, সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, যেভাবেই হোক, তখন কিন্তু নানান ধরনের জটিলতাও তৈরি হচ্ছে। যেমন ধরা যাক, কিছুদিন আগে আওয়ামী লীগ আমলে ওই যে আপনার পরীক্ষা হওয়া ফলাফল ঘোষণা করলো আওয়ামী লীগ আমলে বিসিএস, সেটা নিয়ে কিন্তু একটা গন্ডগোল হলো। যখন সরকার রায় বাতিল করলো, সেটা নিয়ে কিন্তু একটা গন্ডগোল। পুলিশ যারা আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে আওয়ামী লীগ আমলে যারা পুলিশে নিয়োগ পেত, এরা দেখা গেছে নানান ধরনের ভেরিফিকেশনের ভিতর দিয়ে যাইতো, এবং আওয়ামী লীগ সরকার মোটামুটি নিজেদের একটা লাঠিয়াল পুলিশ বাহিনী গঠন করেছিল এই বাছাই প্রক্রিয়ার মধ্য থেকে। সেইটা নিয়েও যখন গভর্নমেন্ট পদক্ষেপ নিল, সেখানেও কিন্তু একটা বিতর্ক তৈরি হলো যে আসলে কাদের বাদ দেওয়া হচ্ছে, হিন্দুদের খুঁজে খুঁজে বাদ দেওয়া হচ্ছে কিনা, তারপরে ইত্যাদি ইত্যাদি, মানে মানবাধিকারের আলাপটা সেখানেও আসে আসলে। সুতরাং গভর্নমেন্টের জন্য পদক্ষেপ নেওয়াটাও অনেক ক্ষেত্রে অনেক কঠিন। যেমন ধরেন মিলিটারি ব্যুরোক্রেসির কথা যদি বলি, মিলিটারি ব্যুরোক্রেসি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এই যে আপনার আয়নাঘর দেখতে চাওয়া নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, এবং আয়নাঘরের আরও কোথায় কোথায় আয়নাঘর আছে, 3 জন 4 জন ছাড়া পেল, বাকিদের কি হলো এটা আমরা জানছি। আমি এগুলোর সমালোচনা করি মাঝে মধ্যে, যে আপনার ওই ফেসবুকে হয়তো গোয়েন্দা সংস্থার সাথে ক্লোজ কোনো একজন ব্যক্তি, তিনি একটা আমাদেরকে জানান যে এই যে দেখেন গোপন ঘটনা ঘটতেছে গোয়েন্দার মধ্যে। তা এটা আমরা তার কাছ থেকে কেন জানবো? ফেসবুকে একজন সাংবাদিক বিদেশে বসে কেন জানাবেন যে গোয়েন্দা সংস্থার মধ্যে কি হচ্ছে? এটা গভর্নমেন্ট জানাবে। আমাদের চুক্তিগুলো যে হয়েছে, বিভিন্ন ধরনের দেশি বিদেশি চুক্তি, ভারতের সাথে চুক্তি, সেগুলি আমরা উন্মুক্ত করার কথা বলছি দীর্ঘদিন যাবত। তথ্যের একজন অনুসন্ধানী সাংবাদিক যা জানে, আমাদের গোয়েন্দা সংস্থা তার চেয়ে বেশি জানবে, তার কাছে সেই টুলস আছে। সেই হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং গভর্নমেন্টও তো সেই জায়গাগুলি, যদি গভর্নমেন্ট কোনো, আমার কাছে গভর্নমেন্টের কাছে আমার প্রশ্নটা হলো যে আপনারা যদি প্রেসারে পড়েন, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস খুব স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আমলাদের কারণে কাজ করতে পারি না। ওকে ফাইন, তাহলে আমলাদের কারণে আপনি কাজ করতে পারেন না, তাহলে ব্যবস্থা নেন। তো এখন সরকার যদি আমাদেরকে না বলে যে আপনারা আসলে কার কার কারণে কাজ করতে পারছেন না, এই আয়নাঘরে কার কারণে আপনারা যেতে পারছেন না, তাহলে এটা তো বলতে হবে, জনগণকে জানাতে হবে, এবং দেন জনগণ ব্যবস্থা নেবে। এবং এটাও বোঝা দরকার যে এই যখন আমরা এই ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসছি, তখন কিন্তু এই প্রশ্নটা আসছে যে তাহলে ফ্যাসিস্টের দোসর কারা কারা এবং কারা কারা না। এবং সেই প্রশ্নে গিয়ে কিন্তু অনেক ধরনের ধরেন নিরপরাধরা আমরা দেখছি যে সাজা পাচ্ছে। এই যে ধরেন প্রাথমিক বিদ্যালয় নিয়ে যে আজকে যারা আন্দোলন করছে, ওনাদের কিন্তু ওই আওয়ামী লীগ আমলের পরীক্ষা, ওই অর্থে নিয়োগটাকে স্থগিত করা হয়েছে হয়তো, আমি যতটুকু জানতে পেরেছি।
তো এখন দেখেন আওয়ামী লীগ আমলের পরীক্ষা ওকে ফাইন, কিন্তু এই যে এতগুলি মানুষ তো কষ্ট করে পরীক্ষা দিল, সবাই কি ফ্যাসিস্টের দোষর ছিল? না, এইভাবে নিশ্চয়ই যদি না। আমরা ফ্যাসিস্টের দোষর খোঁজা শুরু করি তাহলে কিন্তু সরকারের প্রাথমিকের ইস্যুটা না, এই প্রশ্নটা তো রয়েই যায় যে ডেভিল হান্ট, ডেভিলটা কারা, এটা তো একটু প্রাথমিকের ব্যাপারটা বোধহয় একটু ক্লিয়ার করা দরকার। ওদের তো কয়েকটা খন্ডে খন্ডে পরীক্ষা হ্যাঁ, হয়, হ্যাঁ, এটা লাস্টের যে তৃতীয় ধাপ যেটা ছিল তৃতীয় ঢাকা ধাপ, এবং হ্যাঁ, চট্টগ্রাম। তো অন্য দুই ধাপের কিন্তু নিয়োগ আওয়ামী আমলেই এবং প্রাথমিকে হিউজ নাম্বার অফ কোটাজ আছে, সেই অনুসারে নিয়োগটা হয়ে গেছে। তৃতীয় ধাপ যেটা, এটার পরীক্ষা হয়েছে আওয়ামী রেজিমে, কিন্তু রেজাল্টটা যখন হয়েছে এটা হলো এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়। তো একটা আর্গুমেন্ট ছিল যে এই টাইমে কি ওই কোটাকে রেখেই রেজাল্ট দেওয়া হবে নাকি না রেখে, তো আলটিমেটলি কোটাটা রেখেই রেজাল্ট দেওয়া হয়, কারণ প্রজ্ঞাপন ছিল আগে। সো এই জায়গায় অন্য একটা পক্ষ রিট করেছে এবং রিটের জন্য এইটা আটকে গেছে। তবে এইটা আবার ব্যাপারটা কি, যদি এটা কোটা বাদ দিয়ে করা হতো তাইলে আবার যারা এই জায়গায় আছে তারা আন্দোলন করতো, মানে দুই পক্ষেরই একটা কনফ্লিক্টিং তো ব্যাপার। সরকারের ডিল করতে হবে জিনিসটা সবার প্রপারলি, কিন্তু সরকার আমি তাদের এটাই সাথে বলছি বসতে যে হবে। সবার কিন্তু ধরেন এক একটা চাহিদা আছে, এই যে যারা কোটা বিরোধী তাদেরও একটা চাহিদা আছে, একটা যুক্তি আছে, যারা কোটার পক্ষে তাদেরও একটা চাহিদা যুক্তি আছে। তো এই সমস্যাগুলো কিন্তু গত গভর্নমেন্টের আমলে হয়ে আসে। এখন পয়েন্ট হয়েছে এই যে আমি বলতেছি যে ফ্যাসিস্টের দোষর বা এই যে বাতিল করা, পদক্ষেপ নেওয়া, এইটা আপনি কখনোই, আমরা বিচারের কথা বলছি বারবার, এইটা আপনি কখনোই এইভাবে সলভ করতে পারবেন না যে আপনি সচিবালয়ে গেলেন, কোনো একজন ব্যক্তি বিশেষ সে চিহ্নিত করলো যে অমুক 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 ফ্যাসিস্টের দোষর, তাকে বাদ দিয়ে দাও আর অমুক অমুককে রাখো। এই প্রক্রিয়ায় কখনো এইটা সলভ হবে না। এটা কিভাবে সলভ হবে? এজন্য আমরা ট্রুথ কমিশনের কথা বলছি বারবার। আমরা বলছি যে এই যে দেখেন গত আপনি আইসিটি যেই আইনে আমাদের এখন বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, বা আপনি যদি মানে ট্র্যাডিশনাল জুডিশিয়ারি সিস্টেমে বিচার করেন, আপনি হয়তো সর্বোচ্চ 50 থেকে 100 জন মানুষের বিচার করবেন। কিন্তু এই যে গত 15 বছরের সিস্টেমেটিক ফ্যাসিবাদ বিভিন্ন সেক্টরে, এই সচিবালয়ে, প্রতিরক্ষা বাহিনীতে, তারপরে আপনার ধরেন যে রিগিং হলো, ভোট মানে 3টা যে ভোট হলো, ভোটারবিহীন ভোট হলো, রাতের ভোট ইত্যাদি ইত্যাদি, সেগুলিতে যারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন, এই যে ব্যাপক একটা সিস্টেমেটিক ফ্যাসিস্ট যজ্ঞ, এইটাকে যদি আপনার এখন এখানে আপনি দেখবেন যে অনেক ছোট ছোট ফ্যাসিস্ট আছে যাদেরকে আসলে এখন আপনি ধরেন সেই কোনো এক ফটিকছড়ি উপজেলার ওয়ার্ডের একজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে আসলেন, ক্রস ফায়ারে দিয়ে দিলেন। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কিছু হবে না। আপনার বৈশ্বিক জায়গায় আপনার নাম খারাপ হবে, আপনি মানবাধিকার ইসে আপনি ধরা খাবেন। এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না। সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। ট্রুথ কমিশন এই জন্যই দরকার, যাতে করে এই সিস্টেমেটিক ফ্যাসিজমটা বা সিস্টেমেটিক দুর্নীতি, সিস্টেমেটিক একটা করাপ্ট রাষ্ট্র, এটার চরিত্রটাকে উন্মোচন করা যায় এবং ফ্যাসিস্টদেরকে ধাপে ধাপে সেই জায়গাগুলি এখানে থেকে আসলে আপনি গভর্নমেন্ট যেন এই পদক্ষেপটা নিতে পারে, যাতে মব পাঠায় কোনো জায়গায়, যেমন কোথাও কেউ আন্দোলন করতেছে সেখানে আমি একটা মব পাঠায় দিলাম, তারা যে আন্দোলন কন্টেইন করলো। যদি সিস্টেমের দিক থেকে ভাবি, এটা তো ছাত্রলীগের সিস্টেম,